এই তো কিছুদিন আগে এক হুজুরের বক্তব্য শুনছিলাম। সেই হুজুর বলছেন যে আফগানিস্তান নাকি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, 3 নম্বর তালিকায় রয়েছে। তারা কি করেছে বলার সময় তারা প্রথমেই যে কথাটা বলছে হচ্ছে মেয়েদেরকে অর্থাৎ নারীদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে দিতে পেরেছে। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের মহিলা ফুটবল টিমের উপর কি নিষেধাজ্ঞা জারি হয়েছে। অনেকে পছন্দই করছেন না এই ধরনের শর্ট প্যান্ট পরে ফুটবল খেলা। জামাত ইসলামের শীর্ষস্থানীয় যারা নেতা, গোলাম আজম থেকে শুরু করে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। কেউ হচ্ছে কারাবন্দী অবস্থায় তারা মৃত্যু হয়েছে, যাকে নিয়ে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তখনই ঠিক হয়েছিল যে এর বদলা তারা নেবেই নেবে, এবং এই বদলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করে এবং দরকার পড়লে তার গণবিচার করে তাকে ফাঁসিতে লটকে দিয়ে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটা অতীত, মুক্তিযুদ্ধের বদলা হিসাবে এখন রাজাকাররা বাংলাদেশ চালাবে। পরিচালক ঋত্বিক ঘটক, যিনি বাংলাদেশে জন্মেছিলেন এবং এই সময় এই রাজাকারের বাংলাদেশের সময় যেখানে এরকম পরিস্থিতি হচ্ছে যে ঋত্বিক ঘটকের বাড়িটাও পর্যন্ত উবিয়ে দিয়েছে। রংপুরে 1200 হিন্দুকে সে গুম করেছে, অত্যাচার করেছে, মেরে ফেলেছে। এই রকম একজন ব্যক্তি, সেই ব্যক্তি তিনি খালাস হয়ে যাওয়ার পরই দেখা গেল বাংলাদেশে একটা উল্টো বাতাস বইতে শুরু করল। এই তো শুনলাম তো এরকম একজন উপদেষ্টা রয়েছেন, এদের মধ্যে একজনই হচ্ছে নির্বাচনে একবার প্রার্থী হয়েছিলেন, তিনি 300টা ভোট পেয়েছিলেন। স্বৈরাচার দেশে কাম হয়েছে, এবার বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে, তারা এখন প্রমাদ গুনছেন। তারা পরিষ্কার বলছেন নো ভোট টু এনসিপি। যে জামাতি বা যে সব লিডাররা রয়েছেন, বিএনপির যারা রয়েছেন, তারা অনেক সময় বলেছিলেন না 4 ঘন্টায় কলকাতা দখল করব, এই শিলিগুড়ি চিকেন নেক করিডর, সেখানে ভারতের S-400 সেখানেও স্থাপন করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়েছেন। জাপান সফরে গিয়ে সেই একই চর্বিত চর্বণ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন এক নতুন নির্মাণের দিকে রয়েছে। সেই নির্মাণ কি? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এখন রাজাকার বাংলাদেশ, এইটাকে তিনি বলতে চাইছেন। এমনিতে জাপান আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, চীন করে লাফাচ্ছে, বা আমেরিকান ইনভেস্টমেন্টের প্রত্যাশী, ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যাশী, বা ভারত থেকে প্রচুর দ্রব্য ক্রয় করে, অথচ ভারত আমাদের থেকে কিছু নিচ্ছে না। এই যে একটা বিষয়ের মধ্যে থেকে জাপান উপেক্ষিত থাকে, তার কারণ জাপানে সবচেয়ে বেশি দেখবেন বাংলাদেশের যে কোনো বড় বড় রাস্তাগুলোতে, ঢাকা মহানগরে আপনি দেখবেন যারা ধনী ব্যক্তি যে ধরনের গাড়িগুলো চড়ে, প্রচুর জাপানিজ গাড়ি। এটা অনেক বছর ধরেই চলছে এবং জাপানের একটা বিরাট ইনভেস্টমেন্ট রয়েছে বিভিন্ন কারিগরি দক্ষতার জায়গা থেকে, মানব সম্পদের জায়গা থেকে, নানাবিধভাবে জাপান সাহায্য করছে। তো উনি জাপানের কাছে গেছেন এবং বলছেন যে আবারও দাও টাকা, সাহায্য করো, কারিগরি সহায়তা করো। এইটাই অনেকটাই হয়েছে জাপানিজ যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে সেগুলোর কি গতি হবে আগামী দিনে, যে পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে, সেই নিয়ে ইউনূস তাদের কাছে একটা বার্তা দিতে চাইছেন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যে সংবাদ মাধ্যমগুলো জুলাই মাসে এবং অগাস্ট মাসে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, সে জার্মানির ডয়েশ ভ্যালি হোক বা কখনো বিবিসি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তারা একেবারে তুলোধুনো করেছিল সেই সময় স্বৈরাচার বলে শেখ হাসিনাকে, এবং হাসিনার সময় কি দুর্নীতি হয়েছে, পদায়ন কিভাবে হয়েছে, তার নিজেদের যে লোকজন তাদেরকে বিভিন্ন জায়গায় কিভাবে বসানো হয়েছে, নির্বাচন কিভাবে
বিঘ্ন ঘটেছে, নির্বাচনের ক্ষেত্রে কোনো গণতন্ত্রের মূল্যবোধগুলো বজায় রাখা হয়নি ইত্যাদি নানা রকম ন্যারেটিভগুলো তারা দিয়েছে। কিন্তু ইদানিংকালে যদি দেখা যায় যে সেখানে কিন্তু বয়ান বদলেছে, এবং যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই যে মৌলবাদের উত্থান এবং যেভাবে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র করার যে পরিকল্পনা 2001 সাল থেকে জামাত নিয়ে রেখেছে এবং সেই লক্ষ্যে যে তারা অনেকটা এগিয়ে গেছে, এ ব্যাপারে অনেকেই কিন্তু এখন নিঃসন্দেহ, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এতে কিন্তু একটা বিপদ দেখছে। এবং সেই জায়গা থেকে জাপানও ব্যতিক্রম নয়। জাপানিজ বিভিন্ন ফাউন্ডেশনস বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন ফাউন্ডেশনে কার্যকলাপ হয় এবং শিক্ষার্থী বিনিময় হয় এবং জাপান থেকে অনেকেই আসে। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ কোন পথে উন্নয়নের দিকে এগোচ্ছে, বাংলাদেশ যাতে কারিগরিতে আরও বেশি দক্ষতা অর্জন করে। কিন্তু হবে কি, পেছন থেকে যদি টান মেরে ধরে থাকে হচ্ছে মৌলবাদ বা হচ্ছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা যদি লক্ষ্য হয়ে থাকে একটা বড় অংশের মানুষের মধ্যে, শুধু আমি জামাতের কথা বলছি না, বাংলাদেশে ইসলামপন্থী বহু রাজনৈতিক দল রয়েছে এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন ধরনের হুজুরেরা রয়েছে, বিভিন্ন মাপের হুজুর রয়েছে। তারা যে সমস্ত জায়গায় বক্তব্য রাখেন বা বিভিন্ন যে সমস্ত জলসাগুলো হয় বা যেখানে যেখানে তারা গিয়ে তাদের সমস্ত প্রবচন শোনান, সেখানে এত রাজনৈতিক বক্তব্য এবং যা যা কল্পনাটা দেন তাতে থাকে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের আসলে মুক্তি। এইটা থেকে যাচ্ছে এবং থেকে যাবেও হয়তো। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে যদি সংগ্রাম না থাকে তাহলে যা হবার তাই হয়েছে। আগের ভিডিওতে এই আলোচনাটাই করছিলাম যে মধ্যমপন্থী রাস্তায় আওয়ামী লীগ হাঁটতে চেয়েছে এবং মধ্যমপন্থী রাস্তা একটি উৎকৃষ্ট মাধ্যম, এবং এই পূর্ব প্রান্তে, এই ভারত উপমহাদেশের পূর্ব প্রান্তে এই মধ্যমপন্থার রাস্তায় চলা দীর্ঘদিনের একটা চালু প্র্যাকটিস, সেই বৌদ্ধ যুগ থেকে এটা শুরু হয়েছে। একদিকে একটা উগ্রতার বিপরীতে একটা মধ্যপন্থী এবং অনেকটা উদার ধর্মনিরপেক্ষ এই ভাবধারায় চলতে চলতেই কিন্তু উন্নয়ন, যেটাকে সঠিক অর্থে উন্নয়ন বা জীবনযাপনের মান বৃদ্ধি করা, মানুষের হাতে অর্জিত সম্পদ রাখা, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অর্থ থাকা, অর্থাৎ যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যাতে কাজে লাগে, সেই সমস্ত কিন্তু উধাও হয়ে গেছে। সলিউশন দিয়ে দিচ্ছেন। এই তো কিছুদিন আগে এক হুজুরের বক্তব্য শুনছিলাম, সেই হুজুর বলছেন যে আফগানিস্তান নাকি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, 3 নম্বর তালিকায় রয়েছে। তারা কি করেছে বলার সময় তারা প্রথমেই যে কথাটা বলছে হচ্ছে মেয়েদেরকে অর্থাৎ নারীদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে দিতে পেরেছে, এবং বাংলাদেশে সেটা তারা করতে চায়। আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের মহিলা ফুটবল টিমের উপর কি নিষেধাজ্ঞা জারি হয়েছে। অনেকে পছন্দই করছেন না এই ধরনের শর্ট প্যান্ট পরে ফুটবল খেলা, তার থেকে হচ্ছে ঘরের ভেতরে বস্তাবন্দি হয়ে থাকো, গৃহবন্দী হয়ে থাকো, অনেক বেশি এটা তাতে জায়েজ। এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এখন এই মুহূর্তে, শেখ হাসিনা বারবার শুধু স্মরণ করিয়ে দিচ্ছেন তার অডিও বার্তাগুলোতে, স্মরণ করিয়ে দিতে এটাই বলছেন যে দেখো আমি এটা বলেছিলাম, আমি আমার বাবা মাকে পাইনি সেভাবে, কারণ বাবা বেশিরভাগ সময় জেলে যেতেন, স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে তার সেই পরিক্রমা, এবং বারবার তিনি জেলে গেছেন, তারপর তো তাকে মেরেই ফেলা হলো, আমি তো কিছু পাইনি এরকম। আজ বাংলাদেশে আপনাদেরও তাই অবস্থা, অথচ আমার কথাকে আপনারা বিশ্বাস করলেন না। একটা দীর্ঘশ্বাস, একটা হতাশা তিনি ব্যক্ত করছেন। কিন্তু এই অবস্থা থেকে তিনি কেন এটা চাইছেন, তার মতো একজন বিচক্ষণ কুশলী রাজনীতিবিদ জানেন যে কোন পয়েন্ট থেকে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে। এটা তো হয় আমরা যখন ভালো থাকি, খাই, পড়ি বা একটা সত্যিকারের একটা উন্নয়নের স্বাদ পাই, তখন একটু ভেতরে ভেতরে আরও বেশি একটা চাহিদা জন্মায় এবং সেটা অনেক বেশি ক্রিটিক্যাল আমরা হয়ে উঠি। এটা কিন্তু খুব সহজ পথ এবং এইটা সবসময় এটা ঘটতে থাকে। এর মধ্যে কোনো যে অন্যায় কিছু আছে এমনটাও নয়, কিন্তু কোথাও একটা তো মাপকাঠি থাকে। রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যালোচনা, রাজনৈতিক বিশ্লেষণ
এবং রাজনৈতিক বোধ তৈরি করা একটা দেশ এবং জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে। নচেত ওই দৈনন্দিন চাওয়া পাওয়া, আমাকে ওখানে ডেকে অপমান করেছিল, আমাকে এটা বলেছিল, আমাকে এটা বলা কি ঠিক হয়েছিল, এগুলো তো সব স্বৈরাচারের লক্ষণ, এই সমস্ত খুনসুটি বিষয়গুলো নিয়ে আলোচনা চলতে থাকে। আর অন্যদিকে আরও একটা শক্তি তৈরি হতে থাকে যাদের একটা দীর্ঘস্থায়ী লক্ষ্য থাকে। বাংলাদেশে জামাত ইসলাম এই কাজটাকে খুব সুন্দরভাবে তারা পরিচালনা করেছে এবং অন্যান্য ইসলামিক জোটগুলোকে নিয়ে অনেকগুলো মতাদর্শিক সেখানে পার্থক্য রয়েছে। কেউ হচ্ছেন একটু সালাফিপন্থী, কেউ ওয়াহাবিপন্থী, কেউ সরাসরিভাবে তারা খলিফাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আবার কেউ হচ্ছে যে একেবারেই বাংলায় যেটা চিরকাল চলে আসছে, যে সমস্ত পীর যারা রয়েছেন, যে সমস্ত মাজারগুলো রয়েছে, যেখানে একটা অন্য ধরনের সহজিয়া জীবনযাপন, বাংলায় আউল বাউল এদের নিয়ে যে একটা সহজিয়া জীবনযাপন, এটা বাংলাকে ধরে রেখেছে। এবং এই বাংলায় আমরা দেখেছি যে বরাবরই এর একটা আলাদা মাধুর্য এবং আকর্ষণ রয়েছে। এর মধ্যে যে ধর্মনিরপেক্ষতার যে প্র্যাকটিসটা করা হয়, সেটাকেই বলা যায় যে বাংলার একটা আবহমান সংস্কৃতি হিসাবে এটা পরিগণিত হয়। কিন্তু লক্ষণীয়ভাবে 2001 সাল থেকেই শুরু হয়েছে এবং যখন এখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে তারা নিয়েছেন যেভাবেই হোক, এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রয়োগ করে এই বিষয়টাকে একেবারে পূর্ণ মাত্রায় তারা তাদের অ্যাকশান নামাচ্ছেন। রিয়াকশানের জায়গা থেকে যেটা আসছে, স্বাভাবিকভাবে মানুষ যখন একেবারে ছন্নছাড়া হয়ে যায়, মানুষ যখন প্রাণ ভয়ে ভীত হয়ে থাকে, মানুষ যখন একজোট হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, এবং তখন মানুষের মধ্যে একটা এই ধরনের বিচ্ছিন্নতা কাজ করে, যেটা কোনো জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমি দেখছিলাম এটিএম আজহার, তাকে রিলিজ করার মধ্য দিয়েই বাংলাদেশে একটা বার্তা পৌঁছে দেওয়া হলো। এবং এই যে কাজটা হলো এবং ডক্টর ইউনূসের সম্মতি নিয়ে, তার আগে সেনাপ্রধানের সাথেও বৈঠক হয়েছে জামাত। হয়তোবা জামাতের দীর্ঘদিনের একটা দাবি ছিল, তার কারণ হচ্ছে জামাত ইসলামের শীর্ষস্থানীয় যারা নেতা, গোলাম আজম থেকে শুরু করে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে, কেউ কেউ হচ্ছে কারাবন্দী অবস্থায় তারা মৃত্যু হয়েছে, যাকে নিয়ে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং তখনই ঠিক হয়েছিল যে এর বদলা তারা নেবেই নেবে, এবং এই বদলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করে এবং দরকার পড়লে তার গণবিচার করে তাকে ফাঁসিতে লটকে দিয়ে। এবং অনেকটাই সেই সময়কার অনেক ভিডিও যারা করেছেন প্রবাসে বসে, যে সমস্ত প্রবাসী ইউটিউবার যারা রয়েছেন বাংলাদেশ থেকে, অধিকাংশ যারা পলাতক, তারা বলতেন চাউসেস্কুর মতো, যেটা রোমানিয়াতে ডিক্টেটর চাউসেস্কু, যিনি একজন কমিউনিস্ট ছিলেন, কিন্তু তার ডিক্টেটরশিপ এবং তাকে নিয়ে অনেক কাহিনী রয়েছে, এবং তাকে যখন তার প্রাসাদ দখল করা হলো এবং হচ্ছে রোমানিয়াতে কমিউনিস্ট শাসনের অবসান ঘটল, চাউসেস্কুকে গণবিক্ষোভের সামনে তিনি কিন্তু পালাবার সুযোগ পাননি, তাকে একেবারে ধরে দড়িতে ঝুলিয়ে তাকে মেরে ল্যাম্পপোস্টে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং প্রায় 3 দিনের মতো তাকে ওই অবস্থায় রাখা হয়েছিল যাতে প্রত্যেক রোমানিয়ান এসে তাকে দেখতে পায় এবং তার উদ্দেশ্যে থুতু নিক্ষেপ করতে পারে। এই রকম একটা প্রতিহিংসার ওরকমই একটা প্ল্যান তৈরি হয়েছিল শেখ হাসিনা। এবং তারপর যখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তার একটা প্যাসেজ তৈরি করে দিলেন, এবং তারপরে তার যে বক্তব্য, এবং তিনি একটা বুঝতে পারলেন এর যে রিয়াকশানসে বাংলাদেশ জুড়ে আগামী সময় কি হতে চলেছে, এবং প্রচুর সমালোচনার সামনে তাকে দাঁড়াতে হলো, এবং নানাভাবে কৌশলে তাকে অপসারণের নানা ছক তৈরি করা হয়েছিল। সেসব নিয়ে বিভিন্ন ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা প্লেলিস্টে গিয়ে সে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে যে ছকগুলো ঠিক কীরকম ছিল। এটিএম আজহারকে যখন মুক্তি দেওয়া হলো, তারপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, এবং অতীতের যে তিনি যেহেতু মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত, তাকে ফাঁসির আসামি এবং তাকে বেকসুর খালাস করে দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু একটা বার্তা পরিষ্কার করে দেওয়া হলো যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটা অতীত, মুক্তিযুদ্ধের বদলা হিসাবে এখন রাজাকাররা বাংলাদেশ চালাবে। এবং একজন ঘোষিত রাজাকারকে মুক্তি দেওয়ার পরই দেখা যাচ্ছে যে বাংলাদেশ নতুনভাবে এবার জেগে উঠছে। জুলাই মাস থেকে দেখেছিলাম বাংলাদেশের বেশ কয়েকজন বুদ্ধিজীবী আছেন যারা হয়তো
প্রতিভাশালী কিন্তু সেরকম রেয়াত পাচ্ছিলেন না। এরকম হয় যে বিশেষভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়, মিউজিক ইন্ডাস্ট্রিতে হয়, সেখানে প্রত্যেকেই প্রত্যেকের সাথে একটা ইঁদুর দৌড় করে। তো তারা মনে করেন যে আমার প্রতিভা এত বেশি, আমার এত সক্ষমতা, অথচ আমি কলকে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ হচ্ছে এই শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দল একে তোল্লাই দিচ্ছে, যে কারণে এগিয়ে যাচ্ছে। এরকম একটা মানসিকতা থাকে, কিন্তু এই ধরনের মানসিকতা তো প্রকাশ্যে বলা যায় না। প্রকাশ্যে যদি এই ধরনের মানসিকতাগুলো চলে আসে তাহলে বুদ্ধিজীবী আর কিভাবে থাকা যায়? বুদ্ধিজীবীর নামটার মধ্যেই তো একটা অন্যরকম একটা আছে। সেই ইয়েটা বজায় রাখার জন্য তারা তখন শেখ হাসিনার বিরুদ্ধে যা নয় তাই বলতে শুরু করেছেন। তখন বলছেন যে এই সমস্ত রাজাকার, মুক্তিযুদ্ধ, এই শব্দগুলো ক্লিশে, আজকের জেনারেশন হচ্ছে অনেক বেশি স্মার্ট, তারা আজকে ডিজিটাল জেনারেশন, তাদের কাছে এই মুক্তিযুদ্ধের কী বা মানে, তার কাছে রাজাকারের বা কী মানে, এইসবের কোনো নয়। নতুন বাংলাদেশ তৈরি হবে এমন এক বিনির্মাণের মধ্যে দিয়ে যেখানে এইসব কিচ্ছু থাকবে না, নতুন তৈরি হবে। ভাবুন একবার, আরে মুক্তিযুদ্ধ একটা ইতিহাস, মানবজাতির ইতিহাস কখনো বদলানো যায়? এই যে এক সময় মানুষ যে হোমোসেপিয়েন্স, সেখান থেকে প্রস্তর যুগের পর যখন মানুষ আগুন ব্যবহার করতে শিখলো, লোহার ব্যবহার করতে শুরু করলো, তারপর এলো ধীরে ধীরে মধ্যযুগের পর আধুনিক যুগ। এগুলো না জানলে হবে? বা এই লিগাসিটা তো মানুষ বহন করে। এমনই বুদ্ধিজীবী যাদের সম্পর্কে ঋত্বিক ঘটক, পরিচালক ঋত্বিক ঘটক, যিনি বাংলাদেশে জন্মেছিলেন এবং এই সময়, এই রাজাকারের বাংলাদেশের সময় যেখানে এরকম পরিস্থিতি হয়েছে যে ঋত্বিক ঘটকের বাড়িটাও পর্যন্ত উবিয়ে দিয়েছে, সেই ঋত্বিক ঘটক বলতেন নিরালম্ব বায়ুভূত এক প্রজন্ম। তিনি অবশ্য বাংলাদেশ নিয়ে যে তিনি মিন করে বলেছিলেন তা নয়, তিনি প্রজন্ম সম্পর্কে বলেছিলেন এক নিরালম্ব বায়ুভূত প্রজন্ম। যারা ওই ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, যে ধরনের বুদ্ধিজীবী যারা ছিলেন, একজন সঙ্গীত শিল্পীকে দেখা গেছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে মাথায় ছাতা নিয়ে, সে কি জ্বালাময়ী ভাষণ। তারপর আরও একজন আজমেরি বাঁধন, তিনি একজন অভিনেত্রী, তারও এরকম ফেসবুক স্ট্যাটাসের পর স্ট্যাটাস, তারপরে আবার স্ট্যাটাস, কিন্তু সব বৈপ্লবিক সত্তা হঠাৎ যেন বেলুনের মতো চুপসে গেল। ঠিক যেই মুহূর্তে এটিএম আজহারকে মুক্তি দেওয়া হলো, একেবারে পুরোপুরি, এবং মুক্তি পেয়ে এটিএম আজহার বলেছে যে কথাটা, আমি আমাদের ভিডিও এডিটরকে একটু বলবো ওই পোর্শনটা একটু শোনাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। শুনলেন, দেখুন কি বলছে, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক। নিঃসন্দেহে প্রত্যেক মানুষের স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা থাকে, তার দর্শন যাই হোক না কেন, মৌলবাদী দর্শন হোক বা জামাতি দর্শন যেটা হোক, বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম, কিন্তু তার অপরাধটা একবার ভাবুন। রংপুরে 1200 হিন্দুকে সে গুম করেছে, অত্যাচার করেছে, মেরে ফেলেছে। এই রকম একজন ব্যক্তি, সেই ব্যক্তি তিনি খালাস হয়ে যাওয়ার পরই দেখা গেল বাংলাদেশে একটা উল্টো বাতাস বইতে শুরু করলো। অনেকেই এখন বলছেন যে সেদিনে সেই জুলাই মাসের সেই বক্তব্য, শেখ হাসিনা কি বলেছিলেন? শেখ হাসিনা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি, রাজাকারের নাতিপুতিরা পাবে? পৃথিবীর কোনো দেশে এরকম হয়েছে? বিপ্লবের পর, মানে সোভিয়েত বিপ্লব হয়ে যাওয়ার পর বলশেভিককে তারা বিপ্লব সম্পন্ন করেছে। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে, দেখা যাচ্ছে যে অতীতের বলশেভিকের যে মানে দাদু, তার নাতি তখন হচ্ছে দেখা যাচ্ছে কোনো কমিউনিস্ট পার্টির কোনো একটি অঞ্চল, ধরা যাক মস্কোর তিনি সেক্রেটারি, তারা বিভিন্ন জায়গায় রয়েছে, এটাই তো হয়। তো এই কথাটা বলেছিলেন তিনি যে এটা কোটা নিয়ে। কিন্তু এখন কি বলবেন? তিনি হয়ে গেলেন, যেহেতু রাজাকার বিরোধিতা তার ছিল, যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি একদম সদর্পে দাঁড়িয়েছিলেন, সেই কারণে তিনি হলেন স্বৈরাচার বা ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের নতুন সংজ্ঞা নির্ধারণ করলো হচ্ছে জামাত, কোথাও কোথাও তাকে হচ্ছে বিএনপির একটা বড় অংশ,
এবং তার সাথে বেশ কিছু প্রবাসী ইউটিউবার যারা রয়েছেন তারা তাকে সমর্থন দিলেন এবং তারপরে 5ই আগস্টের এই যে ঘটনা, এখন তারা বুঝতে পারছেন যে রাজাকারদের হাতে যদি ক্ষমতাটা চলে আসে এবং অনেকটা যা এসে গেছে, তার সাংবিধানিক বৈধতার তাদের কাছে থোড়াই তারা কেয়ার করে, তারা কেয়ার করে না, কিন্তু তাদের কেয়ার করতে হয় যখন আন্তর্জাতিক চাপটা বাড়ে। তার কারণ কোনো একটি দেশ বিচ্ছিন্নভাবে তার সিদ্ধান্ত নিয়ে সে পৃথিবীতে এখন অবস্থান করবে, এই অবস্থা আজ পৃথিবীতে নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না। তখন আসে হচ্ছে নির্বাচনের কথা, মানে কোনো রকমে ওই যে কুইনাইন খাবার সময় যেরকম একটা তেতো তেতো মুখে ভাব থাকে না, ওষুধটা খেতে চায় না কেউ, রুগীও খেতে চায় না, ঠিক অনেকটা ওরকম ভাব। নির্বাচন এলেই যেন একটা গায়ে জ্বর এসে যায় ইউনূস সাহেবের বা তার সাঙ্গপাঙ্গদের। নির্বাচন লড়েইনি, এই তো শুনলাম তো একজন উপদেষ্টা রয়েছেন, এদের মধ্যে একজনই হচ্ছে নির্বাচনে একবার প্রার্থী হয়েছিলেন, তিনি 300টা ভোট পেয়েছিলেন, মোটে 300খানা, তার জামানত বাজেয়াপ্ত হয়েছে, তিনি এখন উপদেষ্টা। তো তিনি গণতন্ত্র নিয়ে জ্ঞান দেবেন, তিনি নির্বাচন নিয়ে তার জ্বর আসবে, খুব স্বাভাবিক, কারণ নির্বাচনে দাঁড়ালে ওই হবে, 300 ভোট 30ও হতে পারে, খুব 3000ও হতে পারে, জেতা তো যাবে না। এরকম একটা পরিস্থিতি এখন বাংলাদেশে রয়েছে। এবং যারা যারা সেদিন শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন, আওয়ামী লীগের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে স্বৈরাচার দেশে কাম হয়েছে, এবার বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে, তারা এখন প্রমাদ গুনছেন। তারা পরিষ্কার বলছেন নো ভোট টু এনসিপি। তারা বলছেন আর যাই কিছু করি, জাতীয় নাগরিক পার্টিকে ভোট আমরা কিছুতেই দেব না, এইরকম একটা অবস্থান। এবং তারা পরিষ্কার বলছেন যে রাজাকারদের বিরুদ্ধে তাদের বক্তব্য, তাদের স্ট্যাটাসে তারা বলছেন, কোথাও কোথাও হচ্ছে রাস্তায় নেমে পড়েছেন, কেন আর উপায় নেই। এরপরে যদি না নামেন, আপনাকে এই যে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে যে তালাটি দিয়ে দেবে, তারপর আর কি হবে? তার কারণ ইসলামিক শাসন ব্যবস্থায় সেটা রয়েছে। তারা কোনো ভুল কিছু নয়, তারা কোনো গোপন এজেন্ডাও রাখেনি। হ্যাঁ, তারা রেখেছিল যে শেখ হাসিনা অপসারণ, 6 দফার থেকে 1 দফা দাবিতে এসেছিল, এটুকুই আপনি খুব বেশি বলতে পারেন যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, নানা কিছু। কিন্তু আইডিওলজিকে প্রতিস্থাপন করতে গেলে, আইডিওলজিকে যার যার আইডিওলজি, যে দলের আইডিওলজিকে স্থাপন করতে গেলে সে তার পদ্ধতি কৌশল অবলম্বন করবেই। এখন এইরকম একটা পরিস্থিতির মধ্যে গিয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়েছে। বুদ্ধিজীবীদের একটা ঐতিহাসে দ্য ইন্টেলেকচুয়ালস মাস্ট ইনজেক্ট দ্য ব্যাসেলি অফ রেভলিউশন এমং দ্য মাসেস, এই কথাটা বলতেন লেনিন, ভ্লাদিমির ইলিনোভিচ লেনিনের কথা। তো আজকে ইন্টেলেকচুয়ালদের কাছে বিরাট একটা প্রশ্ন যে অনেক তো হলো, প্রচুর সিনেমা হলো, থিয়েটার হলো, গান হলো, শেখ হাসিনার সময় বেশ জিন্স পরে কারু কারু হচ্ছে মাশরুম ছেটে তারা তো করলেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রবল গলার শিরা ফুলিয়ে স্লোগান দিলেন। এখন তো সেই স্বৈরাচার তো নেই, তিনি ভারতে অবস্থান করছেন। এবারে লড়াইটা তাহলে কে লড়বে? আপনাদের লড়তে হবে, এ লড়াই লড়তে হয়। তাই প্রত্যেক প্রজন্মের কাছেই, জীবনের সব দেশে সব প্রজন্মের কাছে চ্যালেঞ্জ এসে উপস্থিত হয় বিভিন্ন সময়। 50-এর দশকের প্রজন্মের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, 60-এর দশকের প্রজন্মের কাছে চ্যালেঞ্জ ছিল, 70-এর দশকে চ্যালেঞ্জ ছিল, 80-এর দশকে চ্যালেঞ্জ ছিল, 90-এর দশকে চ্যালেঞ্জ ছিল, প্রত্যেক সময়। তাই আজকের প্রজন্মের কাছেও তাই এক নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। এখন ওই ভাবালুতার কি সময় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার সদর্পে বলছে, কেউ কেউ বলছেন ওটা অভিমানে বলা হয়েছিল। আসলে রাজাকার বা এই ব্যবস্থা এমনই একটি শব্দ যা বাংলাদেশের মানুষের মধ্যে কখনো এই শব্দটা স্বস্তি আনে না। এটা জামাত ইসলামও জানে, বা যারা ইসলামপন্থী রাজনৈতিক দল তারাও জানে। তাই গণতন্ত্রের পথে বাংলাদেশ কিভাবে এগোবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক বিশ্ব, গত কয়েকটা এপিসোডেই বলছি, বাংলাদেশের আজ ইমেজ সমস্যা, তার ইমেজ ক্রাইসিস তৈরি হয়ে গেছে। গোটা বিশ্ব যে ভারত তার বিরুদ্ধে কট্টর অবস্থান নিয়ে রেখেছে এবং সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে নিঃশব্দে। যে চিকেন নেককে নিয়ে ভারতকে একদিক থেকে ভালো, যে জামাতি বা যে সব লিডাররা রয়েছেন, বিএনপির যারা যারা রয়েছেন, তারা অনেক সময় বলেছিলেন না 4 ঘন্টায় কলকাতা দখল করব, এই শিলিগুড়ি চিকেন নেক করিডর, সেখানে ভারতের সমরসজ্জা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। S-400 সেখানেও স্থাপন করা আছে।
সুতরাং বিষয়টা খুব ইজি নয়। আন্তর্জাতিক বিশ্বে ভারত এককাট্টা, এই প্রশ্নে সমস্ত রাজনৈতিক দল এককাট্টা হয়ে রয়েছে যে পাকিস্তানের প্রশ্নে পাকিস্তান একটি টেররিস্ট স্টেট এবং সেখানে সেনাবাহিনী এবং যারা সন্ত্রাসী তারা হাত মিলিয়ে কাজ করে। এটা গোটা বিশ্বের কাছে যেমনি উন্মোচিত করার জন্য ভারত তার নিজের উদ্যোগ রাখছে। বাংলাদেশ কি পারবে সেই তার ইমেজ ক্রাইসিসটাকে অতিক্রম করতে? ইউনূস সাহেবের সেই বিশ্বাসযোগ্যতাকে রয়েছে এখন? তিনি হতে পারেন একজন প্রতিভাধর ব্যক্তি, অত্যন্ত প্রতিভাধর ব্যক্তি, বা তার যারা রয়েছেন খলিলুর রহমান প্রতিভাধর ব্যক্তি, কিন্তু ব্যক্তিগত প্রতিভা অনেকেরই ছিল। ডক্টর গোয়েবেলসেরও ছিল। ডক্টর গোয়েবেলস একজন বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট ছিলেন হিটলারের, অত্যন্ত বড় একজন মানে বিশ্বখ্যাত তিনি ব্যক্তিত্ব ছিলেন। বা যদি আমরা দেখি এরকম যারা ফ্যাসিস্টদের সহযোগী শক্তি হিসাবে এরকম অনেক ব্যক্তি রয়ে গেছেন ইতিহাসের পাতায়, যাদের ব্যক্তিগত ক্যারিশমা অত্যন্ত বেশি। দার্শনিক হিসাবে কেউ প্রতিষ্ঠিত বিশ্বে, কেউ হচ্ছে তাদের প্রচুর লেখা বই আমরা পড়ি প্রতি মুহূর্তে, এরকম যেজন ফ্রয়েডের কথা বলছি, মনস্তত্ত্বের উপর তার থেকে তো বড় কিছু কেউ ছিলেন না। কিন্তু তিনিও ছিলেন, বা তার সহযোগী ইউংয়ের সাথে তার যে দ্বন্দ্ব হয়েছিল সেখানেও কিন্তু এইটাই ছিল ফ্যাসিবাদ। তাই নানা ফর্মে ফ্যাসিবাদ ফেরে। আজকে বাংলাদেশের যে ক্রাইসিস, গণতন্ত্রের এক মহান ক্রাইসিসের সামনে গিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে হচ্ছে রাজাকাররা দখল নিয়েছে বাংলাদেশের। মুক্তিযুদ্ধ যে চেতনা, সে চেতনা আজকে ব্যাক সিটে চলে গেছে, অনেকটা অ্যালাউ করা হয়ে গেছে। এবং আওয়ামী লীগ বিধ্বস্ত পর্যদস্ত, তার কারণ হচ্ছে প্রজন্মের কাছে আওয়ামী লীগ নেতৃত্ব ব্যর্থ হয়েছে সেই চেতনাকে সঞ্চারিত করার জন্য। তাই এই গভীর ক্রাইসিসের মধ্যে একমাত্র হচ্ছে এখন সময়, যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের কাছে এক অগ্নি পরীক্ষার সময়। এই পরীক্ষায় জয়ই আছে, হার বলে কিছু নেই। হয়তো এই পরীক্ষায় অনেকের মৃত্যুবরণও করতে হতে পারে, বা অনেক কিছু এক কঠিন সমস্যার সামনে দাঁড়াতে হতে পারে। সে পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশে ভরপুর উপাদান মজুত আছে। কিন্তু এই পরিস্থিতিতে আর চুপ করার তো সময় নেই, বা শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দিয়ে পাপ স্খলন করা বা নাক্ষত দেওয়ার মতো পরিস্থিতি দিলেও মানুষ কিন্তু এখন যে জায়গায় রয়েছে তাতে ঘুরে দাঁড়াবার একটা পর্যায়ের মধ্যে দিয়ে রয়েছে। পরেরটা দেখা যাক কি পরিস্থিতিতে যাচ্ছে। আজকের অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই। অবশ্যই আপনারা আর+ নিউজ ডিজিটাল দেখুন, সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন।